আজকের ঘটনাটা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যদি আমি বলি একজন আপন চাচা শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের আপন ভাইয়ের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছিল, আর সেই জাদুর পর প্রতি রাত ঠিক ৩টের দিকে একটি অদৃশ্য কালো ছায়া এসে তার বুকের উপর বসে তার শ্বাসরোধ করার চেষ্টা করত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল একদিন সেই ছায়ামূর্তি নিজের মুখে বলে দেয় তাকে কে পাঠিয়েছে। তাহলে শেষ পর্যন্ত কি ঘটেছিল জানতে হলে পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের লোমহর্ষক সত্য ঘটনাটি আমাদের ইমেল করেছেন কুমিল্লার 14 গ্রাম থেকে শফিকুল ইসলাম। তাহলে আর দেরি নয়, চলুন সরাসরি শুনে নেওয়া যাক তার জীবনের সেই বিভীষিকাময় অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি এবং ভূত FM 9.8-এর সকল প্রিয় শ্রোতা সুস্থ ও ভালো আছেন। আমার জীবনের এই ঘটনাটি এমন এক সময়ের যা আমি চাইলেও কখনো ভুলতে পারব না। আমি শফিকুল, পেশায় একজন ব্যবসায়ী। আমরা যৌথ পরিবারে থাকতাম। আমার বাবারা ছিলেন 3 ভাই। আমার বাবা ছিলেন সবার বড় এবং ব্যবসায়িকভাবে তিনি বেশ সফল ছিলেন। গ্রামে আমাদের অনেক জায়গা জমি ছিল, কিন্তু সমস্যা শুরু হয় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। আমার মেজ চাচা সবসময় একটু লোভী প্রকৃতির ছিলেন। তিনি চাইতেন রাস্তার ধারের সবচেয়ে দামি জমিটা যেন তার ভাগে পড়ে, কিন্তু গ্রামের মুরব্বীদের হস্তক্ষেপে জমিটা ন্যায্যভাবেই ভাগ হয় এবং ওই দামি জমিটা আমার বাবার ভাগে পড়ে। এই ঘটনার পর মেজ চাচা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেন। তিনি রাগে গজগজ করতেন আর বলতেন, এই জমিতে আমি তোদের কিভাবে থাকতে দিই সেটাও আমি দেখব। তখন আমরা তার এই কথাগুলোকে নিছকই রাগের বশবর্তী হয়ে বলা কথা ভেবেছিলাম, কিন্তু আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে তিনি আমাদের ধ্বংস করার জন্য এমন এক অন্ধকার পথের আশ্রয় নেবেন যা আমাদের জীবনটাকে নরক বানিয়ে দেবে। মাস 6 পরের কথা, আমরা বাবার ভাগে পড়া সেই জমিতে নতুন বাড়ি করার কাজ শুরু করলাম। দোতলা বাড়ির কাজ প্রায় শেষের দিকে। আমরা একদিন শুক্রবার দেখে নতুন বাড়িতে উঠলাম। প্রথম কয়েকদিন সব কিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু গোলমালটা শুরু হলো নতুন বাড়িতে ওঠার ঠিক 1 সপ্তাহ পর থেকে। একদিন সকালে আমার স্ত্রী রিনা বাড়ির পেছনের উঠানে কিছু একটা পুঁতে রাখা অবস্থায় দেখতে পায়। গতরাতে বেশ বৃষ্টি হয়েছিল, তাই মাটি কিছুটা সরে গিয়ে জিনিসটা বেরিয়ে পড়েছিল। আমি গিয়ে দেখলাম একটা ছোট মাটির পাতিল। পাতিলের মুখটা লাল শালু কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমার ভেতরে কেমন যেন একটা খটকা লাগলো। আমি একটা কোদাল দিয়ে পাতিলটা তুললাম। খোলার পর ভেতরে যা দেখলাম তাতে আমার গা শিউলে উঠল। ভেতরে ছিল একটা মরা প্যাঁচার মাথা, কিছু মানুষের চুল, কয়েকটা জং ধরা লোহা, এক টুকরো কাফনের কাপড় আর জমাট বাঁধা কালচে রক্তের মতো কিছু একটা। ওই জিনিসটা থেকে এমন উৎকট আর বমি উদ্রেককারী গন্ধ বেরোচ্ছিল যে আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না। গ্রামের মানুষ হিসাবে এইসব জিনিসগুলোর মানে বুঝতে আমার খুব একটা বাকি রইল না। কেউ আমাদের ওপর কুফরি কালাম বা কালো জাদু করেছে। আমি পাতিলটা দূরে একটা খালে ফেলে আসলাম। বাবাকে বিষয়টা জানালে তিনি বললেন, এসব মানুষের কুসংস্কার, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আল্লাহ ভরসা, কিছু হবে না। কিন্তু বাবার এই ভরসা খুব বেশি দিন টিকল না। এর ঠিক 2 দিন পরের ঘটনা। রাত তখন বাজে 2:30 কি 3টে। আমি আর রিনা ঘুমাচ্ছি। হঠাৎ এক তীব্র উৎকট গন্ধে আমার ঘুম ভেঙে গেল। গন্ধটা ঠিক পচা মাংস বা কয়েকদিনের পুরনো লাশের মতো। মনে হচ্ছিল ঘরের ভেতরেই কোথাও কোনো বড় প্রাণী মরে পচে আছে। আমি উঠে লাইট জ্বালালাম, পুরো ঘর খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। রিনাকেও ডাকলাম, সেও গন্ধটা পাচ্ছিল আর ভয়ে সিটিয়েছিল। ঠিক ওই মুহূর্তে আমাদের ঘরের টিনের চালের ওপর, আমাদের দোতলার ছাদটা টিনের ছিল, খুব ভারী কিছু একটা পড়ার শব্দ হলো। দুম করে একটা আওয়াজ। মনে হলো যেন আকাশ থেকে কয়েকশো কেজি ওজনের কোনো পাথরের চাই কেউ চালের ওপর ফেলে দিয়েছে। আমি চমকে উঠলাম। এরপর শুরু হলো সেই ভারী পায়ের শব্দ, থপ থপ থপ। কেউ একজন আমাদের ঘরের চালের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কোনো সাধারণ মানুষের পায়ের শব্দ এত ভারী হতে পারে না। মনে হচ্ছিল চালের কাঠামোগুলো মরমর করে ভেঙে পড়বে। আমি জানালা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার।
হঠাৎ পায়ের শব্দটা আমাদের বেডরুমের ঠিক ওপরের জায়গায় এসে থেমে গেল। এরপর আমি স্পষ্ট শুনলাম কেউ একজন চালের ওপর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেই কান্নার আওয়াজটা এতই অমানবিক আর বিকৃত ছিল যে আমার শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছিল। সেটা না কোনো মানুষের কান্না, না কোনো পশুর। রিনা ভয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। আমি আয়াতাল কুরসি পড়া শুরু করলাম। প্রায় 15 মিনিট পর শব্দটা মিলিয়ে গেল। আমাদের কালু নামের একটা দেশি কুকুর ছিল। কুকুরটা খুব বিশ্বস্ত ছিল এবং রাতের বেলা বাড়ির পাহারায় থাকত। পরের দিন সকালে উঠে দেখি কালু বাড়ির উঠানে মরে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম তার চোখ দুটো উল্টে আছে আর ঘাড়টা এমনভাবে মটকানো যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, যেন কেউ তাকে জ্যান্ত দুমড়ে মুচড়ে দিয়েছে। এই ঘটনার পর আমাদের বাড়ির পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। সারাদিন বাড়ির ভেতর কেমন যেন একটা গুমোট আর ভারী আবহাওয়া বিরাজ করত। মনে হতো কেউ সবসময় আমাদের উপর নজর রাখছে। সেদিন রাতে আমার জীবনে নেমে এলো সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত তখন সম্ভবত 3টে বাজে। হঠাৎ আমার মনে হলো আমার বুকের ওপর খুব ভারী কিছু একটা চেপে বসে আছে। আমি চোখ খুললাম। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলোয় আমি যা দেখলাম তাতে আমার হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। আমার বুকের ওপর একটা বিশাল আকৃতির কালো ছায়ামূর্তি বসে আছে। এর কোনো নির্দিষ্ট আকার নেই, তবে মানুষের মতোই হাত পা আছে, কিন্তু তার উচ্চতা কমসে কম 7 থেকে 8 ফুট হবে। ওর পুরো শরীরটা যেন ঘন কালো ধোঁয়া দিয়ে তৈরি, আর সেই ধোঁয়ার ভেতর থেকে দুটো টকটকে লাল চোখ জলজল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি হাত পা নাড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমার পুরো শরীর যেন প্যারালাইজড হয়ে গেছে। ছায়ামূর্তিটার একটা হাত আমার গলা চেপে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা আর খসখসে ছিল। আমি স্পষ্ট অনুভব করছিলাম ওর লম্বা লম্বা নখগুলো আমার গলার মাংসে দেবে যাচ্ছে। ওর মুখ থেকে সেই পচা লাশের গন্ধটা আসছিল। আমি মনে মনে কালেমা পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ব্রেন যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। প্রায় কয়েক মিনিট এই লড়াই চলার পর হঠাৎ আজানের ধ্বনি কানে ভেসে এলো, আর ঠিক তখনই মূর্তিটা এক ঝটকায় আমার ওপর থেকে সরে গেল এবং চোখের সামনেই বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। দেখলাম আমার পুরো শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে, আর গলায় নখের আঁচড়ের দাগ স্পষ্ট। পরের দিন সকালে আমি আর দেরি করলাম না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ জিন বা ভূতের কাজ নয়। এটা সরাসরি কালো জাদুর মাধ্যমে চালান করা কোনো ভয়ঙ্কর তান্ত্রিক জিন। আমি খোঁজ নিয়ে পাশের গ্রামের এক বড় আলেম এবং রুকিয়া বিশেষজ্ঞ মাওলানা হাবিবুর রহমান হুজুরকে ডেকে আনলাম। হুজুর আমাদের বাড়িতে পা রেখেই থমকে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে কিছু একটা পড়লেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, শফিক, তোমার বাড়িতে তো ভয়াবহ কুফরি করা হয়েছে। এখানে যে জিনিসটাকে চালান করা হয়েছে সেটা কোনো সাধারণ জিন নয়। এটা হলো রক্তপিপাসু তান্ত্রিক জিন, যাকে কোনো বড় তান্ত্রিক শ্মশানের মাটি আর অপবিত্র জিনিস দিয়ে চালান করেছে। উদ্দেশ্য হলো এই বাড়ির মানুষদের শেষ করে দেওয়া। হুজুর আমাকে, আমার বাবা এবং রিনাকে ড্রয়িং রুমে বসালেন। তিনি আমাদের সামনে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিশেষ করে সূরা বাকারা, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা তোয়াহা থেকে কিছু আয়াত একটানা পড়তে লাগলেন। তিলাওয়াত শুরু হওয়ার 10 মিনিটের মাথায় আসল ঘটনা শুরু হলো। হঠাৎ রিনা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেল। সে এমনভাবে ফুঁসতে লাগলো যেন কোনো বিষধর সাপ ফনা তুলে আছে। এরপর রিনা হঠাৎ করে হুজুরের দিকে তাকিয়ে এমন এক গলায় কথা বলে উঠল যা শুনে আমার আত্মার পানি শুকিয়ে গেল। সেটা রিনার গলা ছিল না, সেটা ছিল একটা বয়স্ক, খসখসে এবং ভারী পুরুষালী গলা। সেই গলা গর্জন করে বলে উঠল, এখান থেকে চলে যা হুজুর, আমাকে তুই আটকাতে পারবি না। আমাকে ওর চাচার রক্ত দিয়ে কেনা হয়েছে। আমি এই বাড়ির সবার রক্ত না খেয়ে যাব না। হুজুর বিন্দুমাত্র ভয় না পেয়ে সূরা জিন পড়া শুরু করলেন, আর একটা বোতলের পানিতে ফু দিয়ে সেই পানি রিনার মুখে ছিটিয়ে দিলেন। পানিটা রিনার গায়ে পড়তেই মনে হলো যেন অ্যাসিড পড়েছে। রিনা বা তার ভেতরের সেই তান্ত্রিক জিন বিকট শব্দে চিৎকার করে উঠল। সে 2 হাত দিয়ে মেঝে খামচে ধরে হুজুরের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু হুজুরের পড়া আয়াতের কারণে সে যেন একটা অদৃশ্য দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। জিনটা তখন হাসতে শুরু করলো। সেই হাসি এতই ভয়ঙ্কর ছিল যে আমার বাবার মতো শক্ত মানুষও ভয়ে কাঁপছিলেন। জিনটা বলল, তুই আমাকে মারতে পারবি না। আমার প্রাণ এখানে নেই। আমার প্রাণ বাঁধা আছে ওই পুরনো বটগাছের গোড়ায়, মরা মানুষের হাড়ের ভেতর।
হুজুর বুঝতে পারলেন যতক্ষণ না কালো জাদুর মূল জিনিসটা বান নষ্ট করা হচ্ছে ততক্ষণ এই জিনকে তাড়ানো যাবে না। হুজুর আমাকে আর বাবাকে নিয়ে সাথে সাথে আমাদের বাড়ির পেছনের সেই পুরনো বটগাছটার কাছে গেলেন। হুজুর আমাদের নির্দেশ দিলেন নির্দিষ্ট একটা জায়গায় মাটি খুঁড়তে। প্রায় 1 হাত মাটি খোঁড়ার পর আমরা একটা ছোট কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলতেই দেখলাম ভেতরে একটা মানুষের মাথার খুলি, কিছু হাড়, আমার আর রিনার ছবি এবং একটা তাল পাতায় রক্ত দিয়ে লেখা কিছু অদ্ভুত মন্ত্র। হুজুর সাথে সাথে কোরআনের আয়াত পড়ে ওই জিনিসগুলোর ওপর থুথু ছিটিয়ে দিলেন এবং আগুন ধরিয়ে দিলেন। বাক্সটা পুড়তে শুরু করার সাথে সাথেই বাড়ির ভেতর থেকে রিনার এক গগনবিদারী চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে ভেতরে গিয়ে দেখি রিনা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। হুজুর রিনার পালস চেক করে বললেন, আলহামদুলিল্লাহ, ও এখন বিপদমুক্ত। তান্ত্রিক জিনের কুফুরি বান কেটে গেছে। পরের দিন রিনার জ্ঞান ফেরে। সে এই কয়েকদিনের কিছুই মনে করতে পারছিল না। হুজুর আমাদের বাড়িটা পুরো বন্ধ করে দিয়েছিলেন এবং বেশ কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন। কালো জাদুর একটা ভয়ঙ্কর নিয়ম আছে। এই জাদু যদি কারোর ওপর কাজ না করে বা কেউ যদি তা কেটে ফেলে, তবে সেটা বুমের্যাং হয়ে যে জাদু করেছে তার ওপরই গিয়ে পড়ে। একে বলে রিটার্ন আসার। আমাদের বান কাটার ঠিক 3 দিন পর খবর পেলাম আমার মেজো চাচা হঠাৎ করে পাগল হয়ে গেছেন। তিনি নিজের ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন, নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলছেন। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছিল। আমি নিজে গিয়ে তাকে দেখে এসেছি। তিনি শিকলে বাঁধা অবস্থায় নিজের মলমূত্র খাচ্ছিলেন আর শূন্যের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিলেন, ও আমাকে ছেড়ে দে, আমাকে মেরো না, আমি আর কাউকে মারতে চাইব না। তার চোখ দুটো ঠিক ওই তান্ত্রিক জিনের মতোই লাল হয়ে গিয়েছিল। গ্রামের কোনো ডাক্তার বা হুজুর তাকে সুস্থ করতে পারেনি। ওই অবস্থায় ধুকে ধুকে ঠিক 2 মাস পর মেজো চাচা মারা যান। তার মৃত্যুর সময় তার ঘর থেকে ঠিক সেই পচা লাশের উৎকট গন্ধটা আসছিল, যে গন্ধটা আমরা আমাদের বাড়িতে পেয়েছিলাম। শাহাদাত ভাই, মানুষ সম্পত্তির লোভে কতটা অন্ধ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমার চাচা। আর অন্ধকার জগতের এই কালো শক্তিগুলো যে কতটা বাস্তব এবং ভয়ঙ্কর তা যে নিজের চোখে না দেখেছে সে কখনো বিশ্বাস করতে পারবে না। আমরা আজ সুস্থ আছি, কিন্তু রাতের বেলা যখনই কুকুর ডেকে ওঠে আমার বুকের ভেতরটা এখনো ছ্যাঁত করে ওঠে। মনে হয় ওই কালো ছায়াটা কি আবার ফিরে এলো। প্রিয় শ্রোতা, এই ছিল শফিক ভাইয়ের পাঠানো এক হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা। শফিক ভাইয়ের চাচার পরিণতি আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। অন্যের ক্ষতি করার জন্য যারা শয়তানের কাছে মাথা নত করে, দিন শেষে শয়তান তাদেরই ধ্বংস করে ছাড়ে। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত এবং অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তবে আর দেরি করবেন না। এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের গলায় পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেলে bhutfm9.8bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সবসময়ই আমাদের খুব কাছাকাছি ওঁত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।